হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। ওকে, আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, একটু খেয়াল করি সবাই আমরা। আহ, সবাই বাকিরা জয়েন করে ফেলেও কতজন জয়েন করছে? মাত্র 18 জন জয়েন করতেছে। ওর সাথে 2-1 মিনিট পরে আলাপ করি তাহলে। ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার, বলেন। স্যার আমাদের কি যে ঢাকা সিটি কলেজের লোগোটা দিয়ে দিতে হবে? লোগো তো দিয়ে দিচ্ছি আমি অলরেডি, দেখো। দিয়ে দিলে ভালো হবে আর কি। ওকে, তো তোমরা সবাই একটু খেয়াল করো। যারা উপস্থিত আছে তারা তো ভালো, না থাকলে পরে এটা দেখে নিও, সমস্যা নেই। দেখো আমরা কিভাবে ইন্ট্রোটা লিখবো, মানে প্রথম পেজটা আমাদের কি হবে যখন আমরা অ্যাসাইনমেন্টটা লিখবো, তখন একটু খেয়াল করে দেখো। প্রথমে আমাদের কোর্সের নাম দেখো, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র, বিষয় কোড এত, একাদশ শ্রেণী। আচ্ছা, এটা আমরা লিখলাম। লেখার পরে এরপরে দেখো কিসের উপরে আমাদের ইয়েটা হচ্ছে, অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি কিসের উপরে হবে। দেখো দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এর সৃজনশীল প্রশ্নের উপর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, মূলত আমাদের সৃজনশীল প্রশ্নের উপরে আমাদের কি হবে, অ্যাসাইনমেন্টটা ইয়ে করতে হবে, তৈরি করতে হবে। সে কারণে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টপিক। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এর সৃজনশীল প্রশ্নের উপর অ্যাসাইনমেন্ট। ওকে, এরপরে জমা গ্রহণকারী। দেখো কে জমা গ্রহণ করবে, আমি আমাদের কোর্সেরটাই আমি লিখছি, যেমন নাম লিখছি দেখো, তারপরে ডিটেলসটা লিখলাম। এরপরে দেখো আমরা লোগো দিয়ে দিলাম, আমাদের দুইটা ইসের কিন্তু মাঝখানে লোগোটা দিয়ে দিয়েছি যাতে দুইটাই কভার করে। অর্থাৎ এখানে তোমার দেখো জমা গ্রহণকারী এবং জমা প্রদানকারী উভয় কিন্তু ঢাকা সিটি কলেজের। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জন্য ইয়েটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। ওকে, লোগোটা। ওকে, এরপরে তুমি দেখো জমা প্রদানকারী নাম, রোল, শ্রেণী, সেকশন, শিফট, এই যে মর্নিং শিফট, যেটা তোমাদের হচ্ছে মর্নিং শিফট, তারপরে ব্যবসা শিক্ষা বিভাগ, ঢাকা সিটি কলেজ ঢাকা। এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এই জন্য আমি আর এটা লিখে দিই নেই, বাকিগুলো তো কমন। অবশ্যই এখানে শিফটটাও তো তোমরা সবাই কমন, মর্নিং, সেকশন হচ্ছে সি, এটা লিখে দিবা, বাকিদের দরকার নেই, এটা তোমাদের জন্যই বেশি জানা জরুরি, যে কারণে এটা আমি লিখে দিতে পারতাম। শ্রেণী হচ্ছে একাদশ, জাস্ট রোল এবং নামটা ভিন্ন হবে সবার। হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু সবার সেম। শ্রেণী একাদশ,
সেকশন শিফট হচ্ছে মর্নিং। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি আমরা প্রিন্ট করে নিব নাকি লিখবো? ইচ্ছা, এটা তোমাদের ইচ্ছা। এটা প্রিন্ট করে দিতে পারো অথবা তুমি হাতে লিখেও দিতে পারো, কোনো সমস্যা না। ঠিক আছে, যেটা স্যার লোগোটা তো তাহলে হাতে করতে পারবো না, প্রিন্টই করতে হবে। লোগো তো হাতে করতে পারবো না। হ্যাঁ আচ্ছা, সে ওইটাই আর কি। তো যদি হাতেই করো, একান্তই যদি ইয়ে করার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে লোগো দিও না, কারণ হাতে লিখলে তো আর লোগো দিতে পারবে না। ঠিক আছে, তো এটা ইয়ে করো আর কি এইভাবে। আর এখানে এই যে যেমন নাম টাম লিখতে যে আমি ডট ডট দিছি, কিন্তু এখানে তুমি ডট ডট তো থাকবে না, জাস্ট আমি এটা লেখার জন্য এটা দিয়ে দিছি। কিন্তু তোমরা এখানে যেমন হচ্ছে শ্রেণীর এখানে তুমি একাদশ দিয়ে দিবা, এই যে একাদশ তুমি এখানে দিয়েই দিই একদম। মানে স্যার এই ফরম্যাটে লিখবো আপনি যে ফরম্যাটটা দেখাচ্ছেন? এই যে তুমি এখানে ডট ডট তো দেওয়া দরকার নেই, জাস্ট আমি এটা ইয়ে করলাম। এই যে শ্রেণী হচ্ছে একাদশ হয়ে গেল। আচ্ছা, সেকশন হচ্ছে তোমার সি। সিটা কিভাবে লিখবা? বাংলায় লিখতে গেলে তো তোমাদেরকে সেকশন সি। তো স্যার বিএমসি লিখবো না? হ্যাঁ, বিএমসিও তো লেখা আছে। কি লেখা আছে? স্যার বিএমসিও তো লেখা আছে, তাহলে একটু বড় হইতো। বিএমসি লেখা যায় বলতে কি, বিএমসির মধ্যে তিনটা জিনিস আছে। কি এটা কি আছে জানো? হ্যাঁ জি স্যার, বিজনেস স্টাডিজ মর্নিং শিফট আর হচ্ছে সেকশন সি। হ্যাঁ, তো ওই অত সংক্ষেপে তো আমাদের এখানে লেখা যাবে না, আমাদের তো ডিটেইলসটা লিখতে হবে। আচ্ছা, ওইটা হচ্ছে জাস্ট সংক্ষেপে বোঝার জন্য আর কি, বিএমসি। আচ্ছা, সেকশন সি যেহেতু এখানে সব বাংলায় লিখছে, এই জন্য বাংলায় লিখলাম সেকশন সি। এটা কি দেখা যাচ্ছে? লেখাটা দেখা যাচ্ছে? জি Yes, স্যার। sir. আচ্ছা, জি স্যার দেখা যাচ্ছে। মানে আমি লিখতেছি, এটা দেখা যাচ্ছে? আমি সেকশন সি যে লেখা, এটা দেখতে পাচ্ছ? জি সি। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, শিফট হচ্ছে মর্নিং। তো তোমরা বাংলায় লিখলে প্রভাতী লিখো, ঠিক আছে? শিফট হচ্ছে প্রভাতী, যেমন হচ্ছে প্রভাতী, প্রভাতী, ঠিক আছে? প্রভাতী মর্নিং শিফট আর কি, প্রভাতী। আচ্ছা, বাকিটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ, এটা ঢাকা সিটি কলেজ ঢাকা। আর নেম এবং রোল, এই দুইটা জিনিস তো সবার ভিন্ন হবে। এইটা তো আর আমাদের লেখার কোনো কারণ, যেহেতু সবার কমন হবে না, ভিন্ন হবে, এই জন্য আমি এটা লিখে দিলাম না। বাকি তো সব কমন, এই জন্য এটা লিখে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে। আর জমাদানের তারিখ, যেদিন জমা দিবে, আমরা 6 তারিখ বলছি না? 6 তারিখে তুমি লিখে রাখবা সাবমিশন ডেট। এখন 6 তারিখে তুমি জমা না দিতে পারলেও প্রবলেম নাই, ক্লিয়ার? তুমি যদি 6 তারিখে জমা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু লিখে রাখবা সাবমিশন ডেট হচ্ছে 6 তারিখ, ঠিক আছে? এরপরে জমা দেওয়ার ডেট তোমার যদি 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে, যেদিন স্যার কলেজে আসবা ওই দিন। স্যার একটা স্যার দুইটা অ্যাসাইনমেন্টে কি সাবমিশন ডেট 6 তারিখ দিয়ে রাখবো? মার্কেটিং এর এটা 6 তারিখে দিবে, বাকি টিচাররা যেভাবে বলবেন সেভাবে তুমি দিয়ে দিও, ঠিক আছে? মার্কেটিং এর আচ্ছা এটা তুমি ইয়ে করো, 6 তারিখে দিয়ে দিও। অন্য টিচাররা ইংলিশ বাংলা, অন্য টিচাররা যেভাবে বলবেন সেভাবে তোমরা ওইটা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি আমাদের সিস্টেম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কিভাবে আমাদের ইন্ট্রোটা লিখবো। আর এর পরের পেজে তোমরা তোমাদের অ্যান্সারটা লেখা শুরু করবে, এবং সেখানে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আহ, প্রত্যেক পেজে কিন্তু আলাদা সিঙ্গেল পেজে, অর্থাৎ প্রথম পেজে লিখবে, পরের পৃষ্ঠায় কিন্তু আর লেখা যাবে না, এবং এটা অবশ্যই অফসেট পেপারে হতে হবে, মার্জিন সুন্দরভাবে থাকতে হবে, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট, এটা মাথায় রাখবা, এবং এটার উপর কিন্তু মার্কিং করা হবে, ঠিক আছে? যে কারণে তোমাদের এটা খুব সিনসিয়ারলি এটা অবশ্যই লিখবে তোমরা সবাই সুন্দর করে। মনে রাখবা, এটা তোমার নোট হয়ে যাচ্ছে। এটার একটা কপি যদি সুযোগ থাকে করে রাখো তোমরা, ফটোকপি একটা করে রাখলে, কারণ এটাই তোমার মনে করো এই কোশ্চেনটার একটা নোট হয়ে গেল তোমার, ঠিক আছে? এটা থাকলো। আর আমরা তো এটা দেখে আবার তোমাদেরকে রিটার্ন করবো, তারপরেও আর কি তোমার নিজের সিকিউরিটির জন্য আর কি এটা তুমি সুন্দর করে আবার এটা ইয়ে করবে, একটা ফটোকপি করে করে রাখলে সেটা বেস্ট হবে আর কি তোমার জন্য। ওকে।
এরপরে চলে আসো আমরা আর কি, আর মোটামুটি তো আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা অন্য আলোচনায় চলে যাব। স্যার প্রশ্ন উঠাবো, মানে প্রশ্ন উঠানোর তো দরকার নেই মনে হয়, নাকি উঠাবো? প্রশ্নটা না দিলেও প্রবলেম নাই, কেউ যদি দিতে চায় তাতেও কোনো সমস্যা নেই। প্রশ্ন লিখলে একবার লিখলে 10 বার পড়ার কাজ করে, এটা তো জানো তোমরা। তুমি প্রশ্নটা যখন লিখবা, ধরো নিজে হাতে তুমি উদ্দীপকটা লিখলে, তাহলে দেখবা ওইটা তুমি 5 বার 10 বার ওটা করলে যে কাজ হবে, দেখবা লিখলে সেই কাজটা হয়ে যাবে। মানে এটা লিখছো মানে কি স্যার কে জানি কে জানি ডাকতেছে, কে হ্যাঁ। এটা? মেহেজাবিন। আচ্ছা, তো এখন ওই এটা মনে রাখবা যে তুমি যখন এটা লিখবা, তখন লিখলে অটোমেটিক্যালি তোমার কিন্তু এটা ভিতরে চলে আসবে, অটোমেটিক্যালি কোশ্চেনটা তোমার মেমোরিতে গেঁথে যাবে। হ্যাঁ, তো এই জন্য এটা একটা বেনিফিট আর কি। যে কোনো জিনিস দেখবা যদি মনোযোগ দিয়ে লেখা হয়, তাহলে 10 বার আমরা ওইটা স্টাডি করলে যে কাজ হবে, যে লাভ হবে, তার চেয়ে বেশি লাভ হবে কিন্তু যদি মনোযোগ দিয়ে সেটা লেখা যায়। হ্যাঁ, একবার আগে একটু পড়ে নিতে হয়, পড়ে নেওয়ার পর যদি তুমি ওই জিনিসটা একটু লেখো খুব মনোযোগ দিয়ে, তাহলে দেখবো মনের ভিতরে ওই জিনিসটা একদম ইয়ে হয়ে যায়। তো এটা একটা বেনিফিট আর কি, সেই হিসেবে তুমি এটা লিখতে পারো আর কি, তোমার সুবিধার জন্য। বাট লেখাটা কম্পালসারি না, কোশ্চেন যদি কেউ নাও লেখে তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো এটা একটা বিষয়। আর আর কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্যার অ্যাসাইনমেন্টটা করেছি, আমার সবগুলা পৃষ্ঠাতে লেখা মানে সেম কায়দায়, শুধু লাস্টের পৃষ্ঠাতে লেখা একটু গাঢ়, সেটা কি সমস্যা হবে মানে ঠিক কালিটা? বুঝি নাই, কালি কি হয়েছে? মানে স্যার সব পৃষ্ঠায় মানে স্যার বল পেন দিয়ে লেখা, সব পৃষ্ঠায় কালি সেম, কিন্তু লাস্টের পৃষ্ঠায় একটু মানে গাঢ় হয়ে গিয়েছে, সেটা গাঢ় সমস্যা হওয়ার, হবে না তাই না হ্যাঁ, স্যার? মানে গাঢ় হওয়ার কারণ কি? স্যার ওটা একটু গাঢ় হয়ে গিয়েছে, মানে অন্যান্য পৃষ্ঠার তুলনায় লাস্টের পৃষ্ঠাটা একটু গাঢ় হয়ে গিয়েছে লেখাটা, তুমি এটা মানে একটু বুঝতে পারছো কি? চেপে চেপে লিখেছি, এই জন্য গাঢ় হয়ে গিয়েছে। আচ্ছা, মানে এমনি কোনো সমস্যা নাই, বাট মানে গাঢ় একই পেন দিয়ে যদি লেখো তাহলে তো গাঢ় হওয়ার কোনো কারণ নাই, তাই না? ঠিক আছে স্যার, গাঢ় হওয়ার কারণে ওইটা আমি একটু একটা লেখা একটু সুন্দর করতে গিয়ে আবার পুরাটা মানে একটার উপরে আবার লিখেছি, ওই জন্য দেখা গেছে যে ওটা অন্য পৃষ্ঠার তুলনায় একটু গাঢ়। আহ, সুন্দর করা যাবে না, সুন্দর করতে গিয়ে তুমি আমার ইয়ে করে ফেললে তো সমস্যা আছে। এই হওয়ার সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে অবস্থা না। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অসুবিধা নেই। প্রবলেম, অথবা লাস্ট পেজটা তুমি যদি মনে করো যে বেশি ডিফারেন্ট মনে হচ্ছে, তাহলে ওই পেজটা বাদ দিয়ে তুমি আরেকটা নতুন করে ওই পেজটাই শুধু লিখলে, ঠিক আছে? একই রকম হলে বেটার আর কি, দুই রকম না হওয়াটাই উত্তম। ওকে। ঠিক আছে স্যার। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা অন্য আলোচনায় চলে যাব। কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আমরা আমাদের সিলেবাসটা একটু খেয়াল করি। দেখি আমরা সিলেবাসটাতে structure, structure, আচ্ছা
আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে দেখো তো, কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো এখানে সিলেবাসটা কি তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো নিশ্চয়ই? তো এই সিলেবাসে দেখো, এই সিলেবাসে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিই যে আসলে সিলেবাসটা কিভাবে সাজানো হয়েছে, সেটা একটু খেয়াল করো সবাই। এখানে একটু দেখো কি কোন কোন অধ্যায়গুলো আমাদের পাঠ্যসূচিতে আছে। দেখো আমাদের এখানে যেটা আছে, প্রথম অধ্যায়, নিশ্চয় খেয়াল করছো তোমরা, প্রথম অধ্যায়, তারপরে আসছে দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায়ের কোন কোন টপিকগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিকগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা দ্বিতীয় অধ্যায়টা তো বিস্তারিত আলোচনা করেছি অলরেডি, তাই না? আমাদের আলোচনা কি শেষ না দ্বিতীয় অধ্যায়? এরপরে চলে আসো, দেখো একবারে পঞ্চম অধ্যায়ে চলে গেছে, তারপরে ষষ্ঠ অধ্যায়, তারপরে সপ্তম অধ্যায়। তার মানে 1, 2, 5, 6 এবং 7, 5, 6, 7 একদম এটা টানা 3টা চ্যাপ্টার, আর প্রথম দিকে হচ্ছে 1 এবং 2। তো বাকি অধ্যায়গুলো মাঝখানে নাই। তো যেমন ধরো এই যে 4 নম্বর চ্যাপ্টার, যেটা তোমাদের জন্য একটু আবার পুনরায় বেশি করে আলোচনা করার দরকার ছিল, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, ওই চ্যাপ্টারটাই মূলত বাদ দিয়ে দিছে। এখন প্রবলেম দেখো যে ওখান থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারছিলাম সেগুলো কিন্তু শেখা থেকে এখন বঞ্চিত হতে হচ্ছে, তাই না? তো এই জন্য আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আসলে শর্ট সিলেবাস মানে কিন্তু আমরা যে লাভবান হচ্ছে তা কিন্তু না, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিতও হচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো কিছুটা কষ্ট আমাদের লাঘব হবে, কিছুটা কষ্ট কম হবে, অল্প সময়ে আমরা এটা কভার করতে পারবো, এই বেনিফিটটা আমরা পাচ্ছি। কিন্তু আলটিমেটলি আমরা এখান থেকে কিন্তু মানে খুব বেশি একটা ভবিষ্যতে আমরা যে লাভবান হবো তা কিন্তু না। কারণ বাকি যে 5টা চ্যাপ্টার, ওই 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের না পড়া থেকে যাবে। ওখান থেকে যে জিনিসগুলো শিখতাম সেই জিনিসগুলো শেখা থেকে আমরা বঞ্চিত হব। এখন তোমাদের যদিও আমরা পড়িয়েছি এবং আমার বিশ্বাস তোমরাও সেটা পড়েছো বাসায় বিভিন্ন সময়, হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না আশা করি ইনশাল্লাহ। কিন্তু অনেক কলেজ আছে, অনেক জায়গা আছে, বিশেষ করে মফস্বল শহরগুলোতে, সেখানে কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই এখনো পর্যন্ত অনেক চ্যাপ্টার কিন্তু পড়ানোই হয়নি। বিশেষ করে জুমে ক্লাস নেওয়া বা অনলাইনে ক্লাস করার যে কনসেপ্টটা অনেক জায়গায় আছে, কিন্তু মফস্বলের যে ইয়েগুলো আছে, গ্রাম অঞ্চলের যে কলেজগুলো আছে, সেখানে কিন্তু এটা কিন্তু চালুই করা সম্ভব হয়নি। হ্যাঁ, এরকম অনেক জায়গা কিন্তু আছে। তো সেখানে কিন্তু তারা কিন্তু পুরাটাই বঞ্চিত হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারগুলো তারা পড়বেও না কখনো, তারা কিন্তু এই 5টা চ্যাপ্টারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো এটা একটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট পড়বে আসলে। যাক, আশা করি তারপরেও আমার বিশ্বাস যে তোমরা স্টুডেন্টরা যারা নিজ দায়িত্বে পরীক্ষায় থাকুক বা না থাকুক, তোমরা অন্ততপক্ষে এটা একটু পড়াশোনা করবে, নিজে জানার চেষ্টা করবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে, সরি, আমরা মোটামুটি তাহলে দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলছিলাম যে প্রথম অধ্যায়টা আবার একটু আমরা দেখবো আর কি, তাই না? এখন কি প্রথম অধ্যায়ে যাব না পরের অধ্যায়ে যাব? একটু বলো তো দেখি তোমরা কোন অধ্যায়টা পড়ালে তোমাদের জন্য ভালো মনে হবে। স্যার প্রথম অধ্যায় তো ছোট, ওইটা পড়িয়ে শেষ করে দিলে তো মনে হয় ভালো। ভালো হয়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে রিভিশন করার সময় হয়তো প্রথম অধ্যায়টা আলোচনা করতে চাইবে, কারণ যেহেতু পড়াইছিল। আচ্ছা যাক, সমস্যা নেই, কারণ এখন ওই যে আমরা যেটা অড এবং ইভেন এইভাবে আলোচনা করছিলাম, কিন্তু এখন দেখা গেল অড গুলোই বেশি আসছে, যেমন প্রথম অধ্যায়, তারপরে আসছে পঞ্চম অধ্যায়, তারপরে সপ্তম অধ্যায়, তাই না? অড আসছে 3টা, আর হচ্ছে ইভেন আসছে 2টা। তো অসুবিধা নেই, আমি তাহলে তোমাদেরকে প্রথম অধ্যায়টাই আবার একটু আমরা রিভিশন করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার মনে হয় আমি প্রথম অধ্যায়ে চলে যাই। আজকে যতটুকু সময় আছে আমরা প্রথম অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করি। তো এখানে যেটা আসছে, যেটা বলছিলাম সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করার,
পঞ্চম অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো এখানে দেওয়া আছে। দেখো নিশ্চয় মনে আছে তোমাদের যে বলা আছে যে কতগুলো ক্লাস, যেন একটা ইনস্ট্রাকশন আছে যে এতগুলো ক্লাস করে তারপর পরীক্ষা দিতে হবে, তোমাদের পরীক্ষায় বসতে হবে। তো সেভাবেই কিন্তু ক্লাসগুলো সাজানো হয়েছে। কত মানে কোন চ্যাপ্টারে কতগুলো ক্লাস নিতে হবে, কয়টা ক্লাস নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে তোমার এক একটা টপিক, মানে একটা ক্লাসে দেখা গেল যে শুধু, যেমন ধরো বৈশিষ্ট্য নিয়েই তোমার 17তম এবং 18তম ক্লাস, খেয়াল করছো? শুধু বৈশিষ্ট্য নিয়ে। তার মানে একটা ক্লাসে একটা টপিকে 2টা ক্লাসে পড়াতে হবে। তার মানে কি পড়াতে হবে? এই হচ্ছে সিস্টেম করছে ডেভেলপ, মানে ক্লাসের সংখ্যা বাড়াইছে অনেক ইয়ে করে। এক একটা টপিক দেখাচ্ছে একটা বা 2টা ক্লাসে এক একটা টপিক পড়াতে হবে। যাই হোক, এটা যেটা ভালো মনে করছেন ওইভাবেই সাজিয়েছেন আর কি। স্যার, হ্যাঁ বলেন। আর স্যার এইখানে সিলেবাসে যে বিষয়বস্তু দেওয়া আছে শুধু কি সেগুলোই পড়বো? হ্যাঁ, বেসিক্যালি ওইগুলোই আর কি থাকবে, মেন জিনিসগুলো ওইটাই থাকবে। তবে রিলেটেড যে কিছু জিনিস আছে সেগুলো আমাদের পড়তে হবে, তা নাহলে পরে গিয়ে আমরা সাফারার হবে। হ্যাঁ, সেই জন্য আমাদের রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোও আমাদের মোটামুটি পড়া উচিত। ওকে, ও আচ্ছা আচ্ছা, চতুর্থ অধ্যায় নিয়ে পড়া আছে। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো সবাই, আমরা এখানে কোন কোন টপিক গুলো আছে আমরা একটু সিলেবাসটাও দেখবো, আর আমরা এখানে ইয়ে করা আছে একটু দেখো। তোমাদের এখানে এটা তো খোলা আছে, সিলেবাসটা কি বন্ধ হয়ে গেল? আচ্ছা আচ্ছা, একটু দেখো এখানে কোন কোন বিষয়গুলো আছে। প্রথম অধ্যায় একটু খেয়াল করো সবাই। প্রথম অধ্যায় আছে, দেখো উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে। উৎপাদনের ধারণা বিষয়বস্তুগুলো দেখো, পাঠ এবং পাঠের শিরোনাম, উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদনশীলতা এবং এর গুরুত্ব। হ্যাঁ, এই টপিকগুলো সম্পর্কে জাস্ট প্রথম অধ্যায়ে আলোচনা করার কথা বলছে। তো আমরা মেনলি আর কি এখানে 4টা বিষয় আছে, 5টা বিষয় আছে আর কি। উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা, উৎপাদনশীলতা আর উৎপাদনশীলতার গুরুত্ব। মানে মেনলি 5টা জিনিস আছে। ওকে, তো আমরা মোটামুটি রিলেটেড জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটাই দেখো আমরা চলে যাই সেখানে।
আচ্ছা, এই শেয়ার স্ক্রিনে কি তোমরা দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে না মনে হয়, না? এবার মনে হয় দেখা যেতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? Can you see anybody? Anybody response please? জি স্যার দেখা যায়। দেখা যায় না? আচ্ছা, ওকে। তো দেখো চ্যাপ্টার 1 এ যে টপিকগুলো ছিল নিশ্চয় তোমাদের দেখালাম যে উৎপাদনের ধারণা, উৎপাদনের গুরুত্ব, উৎপাদনের আওতা। আরেকটা বিষয় ছিল উৎপাদনশীলতা এবং উৎপাদনশীলতার গুরুত্ব। ঠিক আছে? এই প্রথম অধ্যায়ে 5টা জিনিস নিয়ে বেসিক্যালি আলোচনা করা আছে। তো আমাদের এখানে 3টা টপিক এখানে উপস্থাপন করা হয়েছে। তো একটু খেয়াল করো সবাই। এই 3টা টপিকের আমরা চেষ্টা করি যতটুকু পারি, আমরা নেক্সট ক্লাসে হয়তো আবার এটা ইয়ে করবো। উৎপাদনের ধারণা, প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে উৎপাদনের ধারণা কি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে আমরা চলে যাবো এসে। দেখো, উৎপাদনের ধারণা। উৎপাদন বলতে আমরা কি বুঝি? এখানে উৎপাদন বলতে কি বোঝানো হয়েছে সেটাই জাস্ট আমরা বুঝবো। দেখো, উৎপাদনের জন্য 4টি উপকরণ অবশ্যই দরকার। আমরা দ্বিতীয় চ্যাপ্টারে শিখেছিলাম যে উৎপাদনের জন্য অন্যতম 4টি উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, তাই না? এই 4টা উপাদান কিন্তু খুবই জরুরি এবং উৎপাদনের জন্য অপরিহার্য উপাদান আমরা বলতে পারি। তো এখানে যে বিষয়টা এখানে বোঝাতে চাইছে, দেখো যে মিস্টার আনিস তার নিজ বাড়িকে ভূমি, মেশিন এবং কারখানা ঘরকে মূলধন, 2 জন শ্রমিককে শ্রম এবং নিজের ব্যবস্থাপকীয় দক্ষতাকে প্রয়োগ করে উৎপাদন কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। তার মানে নিজে যে তার বাড়িটি বানিয়েছেন, অর্থাৎ যেখানে তিনি বসবাস করেন, ওই বাড়িটি কিভাবে বানানো হয়েছে একটু খেয়াল করে দেখো। যে এখানে মূলত তার নিজ বাড়ির জন্য তার ভূমি প্রয়োজন, যেখানে সে বাড়িটি করবেন। এরপরে কিছু মেশিন ও কারখানার ঘরকে মূলধন, অর্থাৎ এখানে তোমার বাড়িটি করার জন্য কিছু মেশিনারিজ প্রয়োজন হবে এবং কিছু দেখা যাচ্ছে উপকরণের প্রয়োজন হবে, যে উপকরণের সাহায্যেই কিন্তু তুমি বাড়িটি করতে পারবে। তো সেগুলোকে বলা হচ্ছে মূলধন। আর এখানে মূলত 2 জন শ্রমিক সবসময় কাজটি করেছেন। তাদের এই শ্রমিকদের এই কাজটাকে বলা হচ্ছে শ্রম। আর নিজের ব্যবস্থাপকীয় দক্ষতা, অর্থাৎ নিজের জ্ঞান বা বুদ্ধি প্রয়োগ করছেন তিনি, তিনি উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ করেছেন। এখানে এই যে নিজের যে জ্ঞান এবং তোমার কি বলে নিজের যে অভিজ্ঞতা বা দক্ষতা বা জ্ঞান তিনি যে কাজে লাগিয়েছেন বাড়িটি করার ক্ষেত্রে, এটা হচ্ছে মূলত সংগঠন। ক্লিয়ার? অর্থাৎ তিনি কিন্তু এই সব কিছুকে সংগঠিত করেছেন, অর্থাৎ ভূমি, তারপরে শ্রম এবং তোমার এই যে মূলধন, মানে যা যা প্রয়োজন তোমার বাড়ি করার জন্য সবকিছুর কিন্তু সংগঠিত করেছেন কে? তুমি নিজেই এটা করেছো। যেমন মিস্টার আনিস এখানে নিজেই এই কাজটা সম্পূর্ণ করেছেন এবং তার এই কাজটাই হচ্ছে মূলত সংগঠন বলা হয় এটাকে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে তোমার এগুলোর যে কোনো একটি দেখো ঘাটতি হলে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ হবে না। সে কারণে বলা হচ্ছে 4টি উপাদানের সমন্বয়ে যেটা হয় সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার উৎপাদন। এখন এই প্রসঙ্গে 2 জন ভদ্রলোক তোমার কিছু মন্তব্য করেছেন, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, হেজার এন্ড রেন্ডার নামক 2 জন ভদ্রলোক তিনি উৎপাদন সম্পর্কে বলছেন কি, যে পণ্য এবং সেবা সৃষ্টিই হলো উৎপাদন। পণ্য এবং সেবা সৃষ্টি হচ্ছে বেসিক্যালি উৎপাদন, অর্থাৎ প্রোডাকশন ইজ দ্য ক্রিয়েশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, তো এটা একটা বিষয়। আবার স্কিনার নামক আরেকজন বিশেষজ্ঞ তিনি বলছেন কি, দেখো উৎপাদন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি চূড়ান্ত পণ্য বা সেবা উৎপাদন করে থাকে। অর্থাৎ স্কিনার যেটা বলছেন সেটা হচ্ছে যে উৎপাদন হচ্ছে বেসিক্যালি একটা সামগ্রিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ফাইনালি কোনো প্রোডাক্ট আমরা উৎপাদন করে থাকি, এবং এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন, যার মাধ্যমে আমরা কোনো পণ্য বা সেবা তৈরি করে থাকি। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? উৎপাদন সম্পর্কে কি আইডিয়া হয়েছে সবার? নাবিলা?
জি স্যার হয়েছে। আচ্ছা জি স্যার। ওকে। আচ্ছা আচ্ছা এবার স্যার একটা আমরা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর প্লিজ ক্যারি অন। হ্যাঁ স্যার, এই যে আপনি যে অ্যাসাইনমেন্টটা দেখালেন, এই যে ফ্রন্ট পেজটা, ওখানে যে ব্লু আর গ্রিন কালার আপনি যে যে এখানে ইউজ করছেন, তাহলে কি আমরা ওখানে ব্লু আর গ্রিনটা ইউজ করবো স্যার, নাকি শুধু ব্ল্যাক আর ব্লু ইউজ করব? এটা তোমার ইচ্ছা বাবা, এটা তুমি তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেভাবে আচ্ছা তুমি স্যার। সুন্দর করে করতে পারো, এটা সমস্যা নেই। আমি জাস্ট এটা দিয়ে দিলাম আর কি, এটা আচ্ছা স্যাম্পল আকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম, ঠিক আছে? তবে গ্রিন আচ্ছা আর ব্লুর স্যার কালার না ইউজ করাই উত্তম। হ্যাঁ বলো প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আয়েশা ম্যাডামের অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজটাও কি এভাবেই করব হ্যাঁ নাকি এভাবে ওনারটা ওনাকে জিজ্ঞেস করে নিব? এভাবে করে দিও, তারপরে ওনার সাথে কথা বলতে পারো। হ্যাঁ ওনার সাথে কথা বলতে পারো তুমি, আর জি স্যার। নর্মালি এভাবেই করে দিও আর কি। তবে তারপরেও তোমরা ক্লাস থাকলে আপনাদের কথা বলে নিও, ঠিক আছে? ওকে এবার একটু খেয়াল করো, দেখো যেটা বলছিলাম আমরা উৎপাদনের ধারণা সম্পর্কে আলোচনা করছিলাম। আরো আমরা উপরে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা উৎপাদনের যে উপাদানগুলো বা যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে, দেখো একটু খেয়াল করে, উৎপাদন অবশ্যই একটি আর্থিক মূল্য থাকবে, উৎপাদনের অবশ্যই একটা আর্থিক মূল্য থাকতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যক্তির চাহিদা বা উপযোগ পূরণে ভূমিকা রাখবে। তারপরে 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। 4 নম্বর হচ্ছে মানুষের জন্য ক্ষতিকারক হবে না। হ্যাঁ এবং 5 নম্বর যেটা বলা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষে, বিশেষ করে যারা এর সাথে জড়িত, ইনভলভ যে পার্টিগুলো আছে, যারা পণ্য উৎপাদন ও বন্টনের সাথে জড়িত, তাদেরকে আমরা বলছি স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ। তাদের আয় সৃষ্টি করবে, মানে তাদের অবশ্যই কি হবে, একটু মুনাফা হবে অথবা আয় বৃদ্ধি পাবে, এই বিষয়টা কিন্তু হতে হবে। তার মানে উৎপাদনের মধ্যে এই 5টি বিষয় অবশ্যই আমরা লক্ষ্য করব। সেটা কি কি আমরা আবার একটু রিপিট করি, যে অবশ্যই একটি আর্থিক মূল্য থাকবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তির চাহিদা বা উপযোগ পূরণে ভূমিকা রাখবে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, তারপরে মানুষের জন্য ক্ষতিকারক হবে না, এবং যারা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ আছেন তাদের জন্য অবশ্যই এক ধরনের আয় সৃষ্টি হবে। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের উৎপাদনের মধ্যে থাকতে হবে। ওকে নেক্সট হচ্ছে, দেখো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। দেখো কিভাবে উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদনের কার্যক্রম সম্পূর্ণ হয়, এখানে একটু দেখানো হয়েছে। প্রথমে দেখো একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা দেখানো হচ্ছে। বাম পাশে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনটাকে আমরা কাজে লাগাচ্ছি, কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিতে প্রক্রিয়ার মাধ্যমে আউটপুট হিসেবে আমাদের পণ্য আমাদের কাছে আসছে। সেটা এই আউটপুটটা কি হতে পারে, কোনো গাড়ি হতে পারে, কোনো বাড়ি হতে পারে, কোনো খাদ্যদ্রব্য হতে পারে, কোনো কম্পিউটার হতে পারে, এরকম যে কোনো ধরনের পণ্য বা সেবা সামগ্রী আমরা উৎপাদন করতে পারি। হ্যাঁ তো এটাকে আমরা বলি আউটপুট। আর ইনপুট হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুলো, যে উপাদানগুলো আমরা উৎপাদনের কাজে ব্যবহার করি। তো ইনপুট গুলো ইন্ডাস্ট্রিতে কাজে লাগানোর মাধ্যমে আমরা যে আউটপুটটা পাই, সেটাই হচ্ছে উৎপাদনের অন্যতম ধাপ। এরপরে যেটা আসছে, দেখো এরপরে যেটা আসছে, দেখো উৎপাদন প্রক্রিয়া। ইনপুটে এখানে আরেকটা আসছে, দেখো প্রসেসিং এর মাধ্যমে আরেকটা প্রক্রিয়ার কথা বলছে, যে ইনপুট যেমন অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলো কাজে লাগিয়ে আউটপুট হিসেবে দেখো স্পর্শনীয় অথবা অস্পর্শনীয় কোনো পণ্য বা সেবা আমরা উৎপাদন করছি। অনেক সময় দেখা যাচ্ছে অদৃশ্যমান কোনো সেবা আমরা কিন্তু উৎপাদন করতে পারি, সেটা আসতে পারে। বিশেষ করে দেখো তোমার বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে যে সেবা, যে সার্ভিসটা দেয় বা বিশেষ করে যে আউটপুটটা আমরা পাই, সেটা কিন্তু দৃশ্যমান না, দেখা যাবে না, ওটাকে আমরা সার্ভিস বলি, সেবা বলে থাকি। কারণ সেবার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যেটা অস্পর্শনীয় হবে, এবং এটা কোনোভাবেই দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, এটা হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্য বলা যায় সেবার। তো সেই সেবা আমরা উৎপাদন করতে পারি, আবার কোনো পণ্য বা পণ্য আমরা উৎপাদন করতে পারি এই ইনপুট গুলো ব্যবহার করার মাধ্যমে। তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন। অর্থাৎ উৎপাদন সম্পর্কে নিশ্চয়ই আমাদের পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আর একটা টপিক আমরা একটু দেখি আজকে, উৎপাদনের গুরুত্ব।
হ্যাঁ, উৎপাদনের গুরুত্ব বলতে কি বুঝি, আমাদের হাতে 4 মিনিট সময় আছে, আমরা দেখি চেষ্টা করি 4 মিনিটে যতটুকু পারা যায়। উৎপাদনের গুরুত্ব, উৎপাদন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়গুলো আমাদের এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করব। তো উৎপাদন হচ্ছে বেসিক্যালি একটি কোনো পণ্য বা সেবা তৈরির একটি প্রক্রিয়া। উৎপাদনকে আমরা কোনো পণ্য বা সেবা তৈরির একটা প্রসেস বা প্রক্রিয়াকে আমরা বলে থাকি। উৎপাদনের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা হয়। একটি দেশের সাধারণত যাবতীয় যে অর্থনৈতিক কর্মকাণ্ড এই উৎপাদনকে বা উপাদানকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়ে থাকে। অর্থাৎ একটি দেশের ব্যক্তিগত, সামগ্রিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন অনেক গুরুত্ব বহন করে। নাম্বার 1, উদ্দেশ্য অর্জন, মানুষের চাহিদা পূরণ, উপযোগ সৃষ্টি। 4 হচ্ছে নিয়মিত পণ্য বা সেবা ভোগের সুযোগ, বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা পায়, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার হয়, নতুন পণ্যের উদ্ভাবন, মান সংযোজন, নতুন চাহিদা সৃষ্টি, জনকল্যাণ, বৈদেশিক মুদ্রা অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন। এই সমস্ত ক্ষেত্রে মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উৎপাদন। তো এটাই আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে আর কি। এটা জাস্ট আমি তোমাদের সামনে এক নজরে দেখালাম যে কোন কোন ক্ষেত্রে আসলে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেটা তো সামগ্রিকভাবে আমরা সেটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, সামগ্রিকভাবেও হতে পারে, আবার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমরা এই গুরুত্বগুলো আমরা মূলত অবজার্ভ করে থাকি বা অবলোকন করে থাকি বা দেখে থাকি আর কি। তো আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, যে কয়টা পয়েন্ট পারে আলোচনা করি, না হলে নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমে হচ্ছে উদ্দেশ্য অর্জন। উদ্দেশ্য অর্জন কি? অর্থাৎ দেখো, প্রত্যেকটা কোম্পানির বা প্রতিষ্ঠানের অথবা ব্যক্তির, যেটাই বলো না কেন, প্রত্যেকের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্যকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ উৎপাদনের মাধ্যমেই কিন্তু বেসিক্যালি আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য বা টার্গেট থাকে, সেই টার্গেট বা লক্ষ্য আমরা কি করতে পারি, অর্জন করতে সক্ষম হব। তো এটা হচ্ছে, এ কারণে উৎপাদন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাম্বার 2, মানুষের চাহিদা পূরণ। প্রতিটি মানুষের কিন্তু দেখবা দৈনন্দিন জীবনযাপনের জন্য তাদের অনেক ধরনের পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী তাদেরকে ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সুনির্দিষ্ট চাহিদা থাকে এবং সেই চাহিদাগুলো যদি কোনো পণ্যের প্রতি হয় তাহলে সেই পণ্যটা আমরা কিভাবে পাবো? তাহলে সেই পণ্যটা যদি আমরা উৎপাদন না করি তাহলে সেটা মানুষের যে চাহিদা, সেই চাহিদা কিভাবে পূরণ করা যাবে? পূরণ করা সম্ভব হবে? পূরণ করা সম্ভব হবে না। এই জন্য বলা হচ্ছে যে মানুষের যে চাহিদা, সেই চাহিদা যথাযথভাবে যদি আমরা পূরণ করতে চাই তাহলে সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের জন্য আমাদের পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে হবে এবং তাহলে সেটা ব্যবহারের মাধ্যমে তাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হবে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আসলে 1 মিনিটের কম সময় আছে, আর মনে হয় নতুন কোনো পয়েন্ট আমরা আলোচনা না করি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত এই উৎপাদনের গুরুত্ব, তারপরে উৎপাদনের আওতা, এরপরে আর প্রোডাক্টিভিটি আছে, উৎপাদনশীলতা কি, আমরা চেষ্টা করব আলোচনা করার, ওটাও যদি পারি, আর না পারলে সমস্যা নেই। কিন্তু আমাদের একটু বিস্তারিত ডিপলি আলোচনা করতে হবে, বেশি করে ভালোভাবে শিখতে হবে। কেন? কারণ যেহেতু আসলে সিলেবাস কম কিন্তু সময় আছে আলহামদুলিল্লাহ, তো এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে এটা করতে হবে, ঠিক আছে, আয়ত্তে নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত সবাই